আসসালামু আলাইকুম, মাইসেলফ এবি and you are watching ABC Learning Center। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুধু নবম দশম শ্রেণী নয়, বরং এসএসসি। এখানে তো লিখে রাখছি এসএসসি 27, কিন্তু এইচএসসি 26 বা এইচএসসি 27 তোমরা এই ভিডিওটা দেখবা, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস নিয়ে। তো তোমরা যারা এসএসসি তে আসো, অর্থাৎ তোমরা যারা 27 সালের জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা দিবা, তাদের এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আমাদের তো এমন নামে কোনো অধ্যায় নেই। ভাইয়া তোমাদের অধ্যায় নেই, কিন্তু তোমাদের বড় মেয়েদের আবার অধ্যায় আছে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা মালিকানা ভিত্তিতে ব্যবসা 4 নম্বর অধ্যায়, এখানে তোমরা এই অংশীদারি ব্যবসার টপিকটা পেয়ে যাবা। আর যারা ইন্টারমিডিয়েট দিবা, তোমরা তো জানোই তোমাদের একটা চ্যাপ্টারই আছে। কি কত নম্বর চ্যাপ্টার? বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ কি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। প্রথম পত্রের অধ্যায় 4 হচ্ছে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি ব্যবসা। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটি স্লাইডের মাধ্যমে এই অংশীদারি ব্যবসায় পুরো পোস্টমর্টম করে ছাড় দিব, ঠিক আছে? তো চলো আর কথা না বলি, আজকে ভিডিও শুরু করি। প্রথমে আমি লিখে রেখেছি অংশীদারি ব্যবসার সংজ্ঞা, ভিত্তি, আইন, তাসের ঘর। এটা একটু কি ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তাসের ঘর আমরা ইনশাআল্লাহ এটা দেখাবো। তো দেখো ভাইয়া, সংজ্ঞা কি? দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক অর্থাৎ ভাইয়া 2 থেকে 20 জন। কতজন? 2 থেকে 20 জন, মনে রাখবা। অংশীদারি ব্যবসা কতজন? 2 থেকে 20 জন। তবে যদি ব্যাংকিং হয়, কি হয়? ব্যাংকিং লিখে রাখো ভাইয়া, ব্যাংকিং যদি হয় সেক্ষেত্রে হবে 2 থেকে 10 জন, ঠিক আছে? তাই নরমাল অংশীদারি কতজন? 2 থেকে 20 জন, আর ব্যাংকিং হলে 2 থেকে 10 জন। তাহলে দেখো, 2 বা ততোধিক ব্যক্তি যখন একত্রিত হয়ে, এই কথাটা ভাইয়া খুব গুরুত্বপূর্ণ, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। ভাইয়া পারস্পরিক সমঝোতা মানে কি? মনে করো বললাম, আমি বললাম কি না এখন এটা ভালো লাগতেছে না, তোমার আরেকজন বললো না এখন এটা করতে হবে, তাহলে জ্ঞান লেগে গেল না? ধরো তুমি বললা কি যে আজকে না বাইরে যাব না, তোমার পার্টনার বললো কি না আজকে বাইরে যাইতে হবে, তুমি আমার সারা সপ্তাহ নিয়ে যাও না, আজকে নিয়ে যাইতেই হবে। একটি ঝামেলা লেগে গেল না? তাই এই ধরনের ঝামেলা যেন না লাগে, তাই কথাটা আসছে পারস্পরিক সমঝোতা। অর্থাৎ বললাম ঠিক আছে তোমার আমি আজকে নিয়ে যাব, সামনের সপ্তাহে নিয়ে যাব না, তুমি বললা ওকে রাজি, তার মানে এটাই কি পারস্পরিক সমঝোতা। তো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যদি কোনো ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। তাহলে আমরা এভাবে বলবো, 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে কি বলে? অংশীদারি ব্যবসা। একদম একে এক, কোন রকম ভুল নাই, এই সংখ্যাটা হুবহু দিবা, একে এক কনফার্ম। এরপরে দেখো ভিত্তি। আমরা জানি যে প্রতিটা বাড়ির একটা পাইলিং থাকে না, সবকিছুর একটা ফাউন্ডেশন থাকে যেটার উপর সেটা দাঁড়ায় থাকে, রাইট? ধরো তুমি ইংলিশে তুমি আইএলটিএস করবা, তা আইএলটিএস করার জন্য কি তোমার একটা ভিত্তি লাগবে না? তোমার ইংলিশের একটা বেস লাগবে। অর্থাৎ তোমার যদি গ্রামারের বেস, ভোকাবুলারির বেস, ঠিক আছে, রিডিং স্কিল, এগুলো যদি ভালো থাকে তাইলে তো তুমি আইএলটিএস পারবে, নাকি? নাকি তুমি আজকে এবিসিডি শিখছো, কালকে আইএলটিএস করবা? সম্ভব? সম্ভব না। তো ঠিক তেমনি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা ভিত্তি আছে, সেটা হচ্ছে চুক্তি। চুক্তি কত প্রকার? চুক্তি 2 প্রকার, এক হচ্ছে লিখিত আর এক হচ্ছে মৌখিক, ঠিক আছে? অর্থাৎ চুক্তি লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। তাহলে ভাই কি দাঁড়ালো? অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি কি? চুক্তি, ঠিক আছে? এরপরে আইন। যেহেতু আমরা 20 জন বা 10 জন মিলে ব্যবসাটা করতেছি, সেহেতু এখানে কি একটা আইন লাগবে, নাহলে ঝামেলা লাগবে। তো সেটাই আছে ভাইয়া, 1932 সালের আইন দ্বারা এই ব্যবসা পরিচালিত হয়। 1 মার্কে এমসিকিউ কমন, ঠিক আছে? 1 মার্ক কমন এখানে। আর একটা বিষয় বুঝছি, তাসের ঘর। ভাইয়া তাসের ঘরটা একটু বুঝাই। তাস তোমরা চেনো? তোমরা তাস, তোমরা যারা ইয়াং পোলাপাইন আছো, তোমরা হয়তো তাস চিনবা না। তোমরা চিনবা কি? তোমরা চিনবা উনো কার্ড। আর তোমাদের বাবাদের জিজ্ঞেস করবা তাস কি, তোমাদের বাবা কাকারা ভালো চিনেন। বা আমরা যারা 1990 থেকে 2005 এর মধ্যে যাদের আমাদের জন্ম, 1990 থেকে 2005, তারা আমরা তাসটা খুব ভালো চিনি। আর এখন তো উনো কার্ড খুব বিখ্যাত, আমাদের বাবা চাচারা অনেকে উনো নামই শুনে নাই। তো যাই হোক, তোমরা যেটার নাম শুনছো, উনো বুঝলে উনো, তাস বুঝলে তাস। তো এই তাস দিয়ে, বা দেখো তুমি কোনোটাই জানো না, গাছের পাতা তো চেনো, গাছের পাতা দিয়ে যদি কোনো ঘর তৈরি করো, তো ওই ঘরটাকে একটা ফু বা হালকা বাতাসে ভেঙে পড়বে না? ঠিক তেমনি ভাইয়া অংশীদারি ব্যবসায়ের কোন একজন অংশীদার, ধরো ব্যবসাটা খুব ভালো চলতেছে, এখন একজন অংশীদার মনে করতেছে কি না সে ব্যবসা করবে না, তখন এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই ব্যবসাকে তাসের ঘর বলা হয়। কারণ তাস দিয়ে ঘর বানালে যেমন হালকা ফু দিলেই ওই ঘরটা ভেঙে পড়ে, ঠিক তেমনি একজন অংশীদার যদি মনে করে সে আর ব্যবসা করবে না, সেই ব্যবসাটা কি বন্ধ হয়ে যাবে। এটা আমরা শিখবো সামনে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটা আমরা বিলোপ সাধন শিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। এই পরের স্লাইডে আমি তোমাদেরকে শেখাবো এই অংশীদারি ব্যবসা কারা করতে পারে এবং তারা কোন ধরনের অংশীদার। তো চলো আমরা পরের স্লাইডে প্রবেশ করি।
তো এখন দেখো স্লাইড 2 আমরা এখানে লিখেছি অংশীদারদের ধরন। ভাইয়া তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই 6টা, ঠিক আছে? অর্থাৎ এই প্রথম 6টা হচ্ছে তোমাদের জন্য, আর তোমরা যারা ইন্টারমিডিয়েট দিবা তাদের জন্য এই টোটাল 8টা, ঠিক আছে? তো এই দুটা হচ্ছে এইচএসসি আর এই কটা হচ্ছে এসএসসি এইচএসসি, অর্থাৎ দুই গ্রুপেরই আছে। আর এটা শুধুমাত্র কার আছে? এইচএসসি এর আছে। তাই আমি দুইটাই শিখাই দিব যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, তো দেখো সাধারণ অংশীদার ভাইয়া কিভাবে চিনবো, এটা একটা বড় বিষয় আছে এখানে। তো ভাইয়া এখন একটু টেকনিকই শিখাই দিব। আচ্ছা ভাইয়া, সাধারণ মধ্যে কি একদম নরমাল বিষয়, আর নরমাল মানে কি একজন অংশীদার ব্যবসায় মূলধন দিবে আবার কি করবে ব্যবসা পরিচালনায় অংশ নিবে, জাস্ট এইটুকু ভাইয়া। অর্থাৎ কি মূলধন বিনিয়োগ এভাবে তুমি লিখে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। মূলধন বিনিয়োগ প্লাস পরিচালনা, ঠিক আছে? মানে কি, মানে সাধারণ অংশীদার সে কি করবে মূলধন বিনিয়োগ করবে এবং পরিচালনায়ও কি অংশ নিবে। ওকে, প্লাস। হ্যাঁ, তাহলে আমরা যদি সাধারণ অংশীদার কাকে বলে আসে আমরা পারবো না, যে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে তাকে কি বলে সাধারণ অংশীদার। খুব ইজি টপিক না ভাইয়া? এরপরে পরেরটা ভাইয়া ঘুমন্ত অংশীদার। ভাইয়া ঘুমন্ত অংশীদার একটা নাম আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়, হ্যাঁ, মানে যে আছে আমার না থাকার মতো। অর্থাৎ দেখো ঘুমন্ত অংশীদার ভাইয়া তুমি একটু ভাবো, ধরো তোমার এখন বলা হলো কি যে তুই একটু অঙ্ক কর, মানে একটা কাজ দিলাম, তুমি ঘুমাই, তাহলে কি তুমি কাজ করা হইলো? কাজ কিন্তু হইলো না। তার মানে কি ঘুমন্ত অংশীদার ঘুমায় থাকে, সে কাজ করে না। তাহলে আমরা কেন তার নিব? কারণ সে টাকা দিবে, অর্থাৎ সে শুধুমাত্র মূলধন দিবে। কি দিবে? ব্যবসায় মূলধন দিবে, সে কোনো পরিচালনায় অংশ নিবে না। আমরা এইভাবে দিই, অর্থাৎ সে কি করবে ব্যবসায় মূলধন দিবে, পরিচালনায় কি অংশ নিবে না, ঠিক আছে? তো এরপর দেখো এইভাবে, এরপর দেখো নামমাত্র অংশীদার। এই বেটার কাছে নামমাত্র অংশীদার হচ্ছে সে এলাকায় অনেক সুনাম আছে, তার নিজের এলাকায়। তো অন্যান্য অংশীদারগণ ভাবতেছে কি যেহেতু এই লোকটার সুনাম আছে আমরা তার নাম ব্যবহার করি, তাহলে তার দ্বারা আমরা হয়তো আরো অনেক লোক পাবো। এটাই হচ্ছে নামমাত্র অংশীদার। তো সে কি শুধু শুধু এটা দিবে? সেটা নির্দিষ্ট লভ্যাংশ বা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তার নামটা এখানে বিক্রি করবে। সে কিন্তু কোনো লসের ভাগিদার হবে না, সেই হচ্ছে নামমাত্র অংশীদার, ঠিক আছে? অর্থাৎ ইনি হচ্ছে তার সুনাম ব্যবহারের অনুমতি দিবে, সুনাম ব্যবহারের অনুমতি। অর্থাৎ সহজ কথা যে 5 জন অংশীদার আছে, এই 5 জনের মধ্যে মিস্টার রহিম সে কোনো টাকাও দেয় না, কাজও করে না, কিন্তু তার এলাকায় অনেক সুনাম, সে শুধু সুনামটা ব্যবহার করে, তাহলে সে কোন ধরনের অংশীদার? নামমাত্র অংশীদার, ঠিক আছে? এরপর দেখো সীমিত অংশীদার। ভাইয়া সীমিত মানে অল্প, সীমিত মানে কি অল্প। এখন এখানে কোন ক্যালকুলেশন বা কোন মাপকাঠিতে ভাববো? শেয়ারের মূল্য। কি দ্বারা ভাববো? শেয়ারের মূল্য, অর্থাৎ শেয়ার মূল্য দ্বারা, শেয়ার মূল্য দ্বারা। অর্থাৎ যে অংশীদারের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ সেই হচ্ছে কি সীমিত অংশীদার। এই সীমিত অংশীদার কিন্তু নাবালকের ক্ষেত্রে আসবে। তো আমরা নাবালক যখন আলোচনা করব আমরা এই জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা এখন এটা আলোচনা যাব না। এবার 5 নম্বরে হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। আচ্ছা, আমরা সবাই স্কুল কলেজে পড়ছি না? তো স্কুল কলেজে দেখবা যদি স্কুলে কোনো দারোয়ান থাকে বা কোনো খালা থাকে, বুয়া খালা, তারা কি করে প্রিন্সিপালের থেকে এমন একটা হাত বেশি নয়, তারাই প্রিন্সিপাল। হাই বেরোন যাবে না, হাই কেন আসছো, হাই তোমার দেরি কেন, মানে সেই প্রিন্সিপাল একটা ভাব নেয়, কিন্তু সে কি আদৌ প্রিন্সিপাল? এটাই হচ্ছে আচরণের অনুমিত। অথবা যদি বা প্রিন্সিপালের চামচা থাকে, সে তোমার মতোই একজন কিন্তু প্রিন্সিপালের চামচা, সে মনে করো ভাবের উপর থাকে, তো এটাও আচরণের অনুমিত। অর্থাৎ তার কথাবার্তা চাল চলনে এমন একটা ভাব দেখায় সেই প্রিন্সিপাল। কি আছে না, পাই না আমরা? কি এখন চোখ বন্ধ করে ভাবতেছো ভাইয়া কার কথা বলতেছে? ভাইয়া যার কথা বলতেছে তোমরা তারই ভাবতেছো। তো এবার দেখো ভাই, কারণ ভাইয়া কি স্কুল কলেজে পড়ছি না? আমিও স্কুল কলেজে পড়ছি, আমিও এগুলোতে ফেস করছি। তো এবার আসি আমরা বইয়ের ভাষায়। আচরণ অনুমিত, ধরো একজন ব্যক্তি সে অংশীদার না,
সে কোনো অংশীদার না, কিন্তু তার কথাবার্তা চালচলনে এমন একটি স্টাইল করবে যে সে একজন অংশীদার, সেই হচ্ছে আচরণ অনুমিত অংশীদার। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখবো কি চালচলন কথাবার্তা, এটা হচ্ছে তোমরা লিখে রাখবা। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য মনে রাখাটা সুবিধা হবে। পরীক্ষার আগের দিন শুধু ভাইয়া ভিডিওটা একবার দেখবা, ভিডিওটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবা। পরীক্ষার আগের দিন জাস্ট ভিডিওটা একবার দেখবা, দেখবা পুরো কমন, শুধু ভাইয়ার কথা মনে পড়বে পরীক্ষার হলে। আর যদি ভিডিওটা না দেখো, লালন শাহের সেই বিখ্যাত গান মনে পড়বে, সময় গেলে সাধন হবে না। তাই তোমরা যদি ওই ভুল না করতে চাও, অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা। ইনশাল্লাহ কি তোমাদের প্রশ্ন কমন, পরীক্ষাও ফাটাফাটি। তো এবার দেখো ভাইয়া, আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে মানে এক দৃষ্টিতে সে অংশীদার আছে, অন্য দৃষ্টিতে না। কোন দৃষ্টিতে? তার নিজের দৃষ্টিতে সে অংশীদার, কিন্তু প্রতিষ্ঠানের দৃষ্টিতে সে এখন পাওনাদার। এখন বলতে পারো ভাইয়া অংশীদার কিভাবে পাওনাদার হয়? ভাইয়া অংশীদার পাওনাদার হয় না, তবে একটা সবকিছু তো একটা শেষ আছে নাকি? তো কোনো ব্যক্তি ধরো অনেক দিন ধরে ব্যবসা করতেছে, এখন তার রিটায়ারমেন্টের টাইম আসছে, অর্থাৎ সে অবসরে যাবে। তো অবসরে যাওয়ার সময় সে বললো কি যে এতদিন তোমাদের সাথে ছিলাম, আমার টাকাটা তোমরা ব্যবসায় রেখে দাও, আমার প্রতি মাসে নিয়মিত লাভ দিও। তার মানে কি সে ব্যবসার দৃষ্টিতে এখন পাওনাদার, কারণ তার টাকাটা আমরা ব্যবসায়ীরা ব্যবহার করবো, রাইট? তার মানে কি কোনো ব্যক্তি অংশীদার ছিল, অবসর গ্রহণের সময় তার টাকা ফেরত না নিয়ে প্রতি মাসে নিয়মিত লভ্যাংশ নেয়, সেই কি আপাত দৃষ্টিতে অংশীদার। তো এই ছিল হচ্ছে ভাই এসএসসি। এবার একটু এইচএসসি মানে বড় ভাইদের একটু দেখি, বড় ভাইরা তো অনেক বড়, তো বড় ভাইরা খেয়াল করেন, কর্মী অংশীদার আপনাদের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ছোট ভাইরা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমন্ত নামমাত্র। বড় ভাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ খেয়াল রাখেন। তো কর্মী অংশীদার কি ভাইয়া? কর্মী অর্থাৎ ধরো 5 বন্ধু মিলে ব্যবসা শুরু করছে, 5 বন্ধুর মধ্যে এক বন্ধুর একটু গরিব, সে টাকা পয়সা দিতে পারে নাই, কিন্তু সে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। তুমি দেখবা ভাইয়া সবসময় গরিবের ছেলে না, আমরা সিনেমা দেখি না, সিনেমা দেখবা গরিবের ছেলে অর্থাৎ রিক্সা চালকের ছেলে বা তরকারিওয়ালার ছেলে বা কৃষকের ছেলে ও বিশাল বড় অফিসার হয়ে যাবে। দেখবা বাংলাদেশে শর্ট ভিডিওর অভাব নাই যেখানে তরকারিওয়ালার ছেলে কৃষকের ছেলে বিশেষ ক্যাডার হয়ে গেছে। তো এখানেও সেম কেস ভাইয়া, 5 বন্ধুর মধ্যে এক বন্ধু খুব অর্ডিনারি কিন্তু সে গরিব, সে তখন কি করবে? সে তখন ব্যবসায় টাকা দিতে তো পারবে না, কিন্তু সে নিজের পরিশ্রম নিজের মেধা দিয়ে ব্যবসাটা আগায় নেওয়ার চেষ্টা করবে, সেই হবে কর্মী অংশীদার। অর্থাৎ এখানে আমরা জানবো হচ্ছে এ কোনো মূলধন দেয় না, এ শুধু কাজ করে, কাজ করে। তাহলে এ ইনভেস্ট করে, এর শ্রম। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন বলো তো কর্মী অংশীদার এবং কর্মী অংশীদারের বিপরীত কোনটা? খুব সহজ, ঘুমন্ত অংশীদার। কারণ ঘুমন্ত অংশীদার কি কোনো কাজ করে না, শুধু টাকা দেয়। আর কর্মী অংশীদার কি করে? কাজ করে, টাকা দেয় না। ঠিক আছে, তাহলে দেখো এবার প্রতিবন্ধক। সত্যি কথা বলতে ভাইয়া একে প্রতিবন্ধ থেকে প্রতিবন্ধী বলা ভালো। কেন? আমি তোমার বুঝাই বলি। ধরো তোমরা 5 জন মিলে ব্যবসা করতেছো, তোমাদের এলাকায় একটা স্বনামধন্য নেতা আছে, তার নাম হচ্ছে রিয়াজ হোসেন। তো রিয়াজ কিন্তু তোমাদের ব্যবসার কিছু না। তো তোমরা কি করলা, তোমাদের নতুন একজন ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টে বললা কি যে আমাদের সাথে রিয়াজ জড়িত আছে। তখন ও ভাবলো ওয়াও রিয়াজ, রিয়াজ তার মধ্যে হেভি ভালো হয়। এখন রিয়াজ কিন্তু আদৌ নাই, কিন্তু তোমরা তার কি বলতেছো রিয়াজ আছে, এটা শুনে সে কিনে নিছে। এখন ব্যবসা যদি লস খায়, এটার জন্য রিয়াজও দায়বদ্ধ। কেন? তার কারণ আমরা যখন রিয়াজের নাম বলছিল লোকরে, রিয়াজের জানতো, রিয়াজের কিন্তু আমরা লাভ দেবো না ভাইয়া, কোনো লাভ দেবো না। রিয়াজ জানে আমরা লাভ দেবো না, তাও আমরা নাম ভাগে খাচ্ছি। যদি লস দেবে না তো প্রতিবন্ধী, ও লাভ পাবে না জানার পরেও যদি ব্যবসায় রাজি হয়, মেনে নিতে রাজি হয়, তাহলে কেউ প্রতিবন্ধী না? তাহলে এইভাবে বলবো ভাইয়া একজন ব্যক্তি অংশীদার নয়, কিন্তু অন্যান্য অংশীদারগণ তাকে অংশীদার হিসেবে পরিচয় দেয়। এটা সে জানার পরেও মৌনতা অবলম্বন করে, তাকে প্রতিবন্ধ অংশীদার বলে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ভাইয়া আমাদের স্লাইড 2, যেখানে অংশীদারদের ধরন আমি তোমাদেরকে বুঝাই দিলাম। এইবার আমরা জানি ভাইয়া জন্মিলে মরতে হবে, অমরকে কোথার হবে, অর্থাৎ এই ব্যবসাটা যেহেতু জন্মগ্রহণ করছে, এই ব্যবসাটাকে শেষ করতে হবে। তো পরবর্তী স্লাইডে আমি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করব। তো ভাইয়া শেষ স্লাইড, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। এখানে আমি 5টা লিখছি, না 5টাই আছে, তোমরা ভয় পাবে না ভাইয়া কি 5টা বেশি পারো না, 5টাই আছে। তো দেখো সকলে একমত হয়ে বিলোপ সাধন 1, 2 লিখেছি বাধ্যতামূলক বিলোপ সাধন,
3 বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, 4 বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন এবং 5 আদালত কর্তৃক বিলোপ সাধন। অনেকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বল, দরকার নেই, আদালত কর্তৃক মাথা রেখো। তো এইটার জন্য তোমাকে এই নামগুলো মুখস্থ রাখতে হবে। তো কিভাবে নাম মুখস্থ করবা সেই গল্প লাস্টে আছে। আপাতত আমরা একটু বুঝি যে কোন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলে প্রতিষ্ঠানটা কোন পদ্ধতিতে বিলোপ সাধন হবে। সবার প্রথমে জানি 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায়, কত ধারা? 39 ধারায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে সিরিয়ালে মেনটেন করবে, অর্থাৎ এটা 40, এটা 41, এটা 42, এটা 43, এটা 44। তার মানে কি? অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার পরবর্তী 5টা ধারায় পরবর্তী 5টা নিয়ে আলোচনা করা হয়েছে। মনে রাখা সহজ, হ্যাঁ? তো আসি, শুরু করি। সকলে একমত হয়ে বিলোপ সাধন। সকলে একমত মানে কি? এই ব্যবসাটা করতেছে, সবাই মিলে ভাবতেছে কি ব্যবসা করবে না, বিলোপ সাধন শেষ। বিলোপ সাধন মানে কি? শেষ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া। তার মানে কি? সবাই মিলে ভাবলো কি ব্যবসাটা করবো না, তাহলে ব্যবসা বন্ধ। ঠিক আছে? নেক্সট, বাধ্যতামূলক। আচ্ছা, একটু লিখে নাও, লিখে নিলে তোমার মাথা রাখতে সুবিধা হবে। সবাই মিলে ব্যবসা বন্ধ চিন্তা করছে। ঠিক আছে? এরপর দেখো, বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধন কি? ধরো একটা ব্যবসা তোমরা 5 জন মিলে করতেছ, এর মধ্যে তোমাদের মধ্যে 4 জন দেউলিয়া বা অসহায় হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, একজন কোনো মতে ঠিক আছে, এই ব্যবসাকে চালানো সম্ভব, একই কি পারবে? তার মানে এটাই হয়ে যাবে তখন বাধ্যতামূলক বিলোপ সাধন। আর একটা কারণ আছে ভাইয়া বাধ্যতামূলক বিলোপ, আচ্ছা এটা একটু লিখে নাও, কারণ পরীক্ষাতে এগুলোই বেশি ঘুরে ফিরে আসে। এভাবে লেখো, একজন ছাড়া সবাই দেউলিয়া। একজন ছাড়া সবাই দেউলিয়া। আরেকটা লিখবা হচ্ছে, কোন কারণে ভাইয়া ব্যবসাটা যদি আইন দ্বারা অবৈধ বলে প্রমাণিত হয়, কোনোভাবে যদি তোমার ব্যবসা অবৈধ হয়ে যায়, ব্যবসা কি? বন্ধ। তাহলে এখানে লেখো অবৈধ। অবৈধ লেখার সাথে তোমার মনে পড়ে যাবে ভাইয়া বলছিল যদি ব্যবসাটা আইন দ্বারা অবৈধ ঘোষণা করা হয়। ঠিক আছে? চলো, 3 বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। ভাইয়া একদম 10 স্টার ম্যান দিয়ে দিবা। 1 2 3 4 5 6 7 8 9 10 বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন পরীক্ষায় আসে সব থেকে বেশি। এটা এখানে তুমি লিখে রাখবা হচ্ছে মারা যাওয়া। মারা যাওয়া এইটাই আসবে, আসলে এইটাই আসবে, কোনো টেনশন নেই। যদি কোনো অংশীদার যদি মারা যায়, তখন এই ব্যবসাটা কি? বিশেষ ঘটনা দ্বারা বিলোপ সাধন হয়ে যাবে। ঠিক আছে? এরপরে বিজ্ঞপ্তি। একটু আগে আমরা বলছিলাম, মনে আছে? একটু মনে করো, ব্রেন ব্রেন ব্রেন। ইয়েস, তাসের ঘর। অংশীদারি ব্যবসাকে তাসের ঘর বলা হয় কেন? ভাইয়া এই বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। অর্থাৎ যদি একজন অংশীদার মনে করে যে ব্যবসা সে করবে না, ধরো বাইরে আজকে মেঘ, আকাশে মেঘ দেখতেছে, রিয়াজ মনে করলো ব্যবসা করবো না, ব্যবসা বন্ধ। ব্যবসা বন্ধ, কোনো উপায় নেই, কারণ অংশীদারি আইনের 43 ধারায় বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন নামক একটা টপিক আছে। সেখানে বলা হয়েছে যদি একজন অংশীদার মনে করে সে আর ব্যবসা করবে না, তাহলে এটা কি হয়ে যাবে? বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। এই জন্য এটা কি বলা হয়? তাসের ঘর। হ্যাঁ, লাস্ট ভাইয়া, আদালত কর্তৃক বিলোপ সাধন। আদালত কর্তৃক বিলোপ সাধন কি? এইটা কেউ তুমি 10 স্টার মারো, 5 স্টারের দিন শেষ, 10 স্টারের বাংলাদেশ। 10 স্টার কেন বললাম? এটাও পরীক্ষায় আসে। এখানে মনে রাখবা ভাইয়া, মস্তিষ্কের বিকৃতি। মস্তিষ্কের বানান নিয়ে সাবধান, হ্যাঁ? মস্তিষ্কের বিকৃতি, বাংলা ভাষায় বলি পাগল হয়ে যাওয়া। যদি কোনো অংশীদার ব্যবসা করতে করতে উল্টা পাল্টা হয়ে যায় মাথা, তাইলে ব্যবসা বন্ধ। কেন বন্ধ? আদালত কর্তৃক। এটা মনে রাখার টেকনিক আছে। কি মনে রাখার টেকনিক? ধরো যে তুমি, তোমার বন্ধু আর রিয়াজ 3 জন মিলে ব্যবসা করো। এখন হঠাৎ করে রিয়াজের মাথা পাল্টে হয়ে গেল, মানে মাথা কি শেষ, নষ্ট, পাগল হয়েছে। তো পাগল হলে পাগলের কাছে উল্টো পাল্টা বলা, উল্টো পাল্টা করা। তো রিয়াজ যদি উল্টো পাল্টা করে, তো তোমরা তো ভদ্র মানুষ, তোমরা তো মারবা না, মারবা না, তোমরা কি করো? অবৈধ মামলা করবা। মামলা কোথায় যাবে? আদালতে যাবে, আর আদালত ব্যবসা বন্ধ করে দিবে। দ্যাটস ওয়াই আদালত কর্তৃক বিলোপ সাধন। মনে রাখার টেকনিক কি হবে? আরেকটা আছে ভাই এখানে, সেটা হচ্ছে তোমার যে পার্টনার রবি, রিয়াজ কি করছে? তোমাদের কাউকে না জানিয়ে ব্যবসার অংশ বিক্রি করে দিছে। অংশ বিক্রি, অর্থাৎ এই ব্যবসার একটা অংশ কারো না পেলে রিয়াজ বিক্রি করে দিছে। তাহলে রিয়াজ কি ভালো? বলো, এই রিয়াজের কঠিন বিচার চাই আমরা।
ঠিক আছে, উই ওয়ান্ট জাস্টিস, রিয়াজদের কঠিন বিচার হওয়া উচিত। তো ভাইয়া এইভাবে যদি তুমি পড়ো, তোমার এই অংশীদারির পোস্টমর্টম করা ছাড়া কোনো ওয়ে আছে? পুরো পোস্টমর্টম করছি, ভাঙিয়ে ভেঙে শেষ করছি। তবে এবার একটু বোনাস আছে তোমাদের জন্য। এই বোনাসটা পরীক্ষা আসে মাঝে মাঝে, কি তোমাদের স্কুলে স্যাররা তোমাদেরকে একটু পরীক্ষা নিতে চায় যে ঠিক আছে বুঝলাম ও তো ভিডিও দেখে পড়ে আসছে, দেহিও পারে কিনা, তো চলো শিখাই দিই। ভাইয়া এখানে প্রশ্নটা হচ্ছে এইভাবে বক্স করে দেখাই দিই, নাবালক কি অংশীদার? নাবালক কি অংশীদার? এই যে নাবালক কি অংশীদার? ভাইয়া এক কথায় বলে দিবা ডাইরেক্ট, নাবালক কখনোই অংশীদার হতে পারে না। তাহলে কেন নাবালক আসলো কথাটা? কারণ আছে ভাইয়া। একটু আগে শিখছিলাম একটা জিনিস দেখো, বিশেষ ঘটনা বিলোপ সাধন। আরেকটা শিখছিলাম মনে আছে, সীমিত অংশীদার। সীমিত অংশীদার এই দুইটার সাথে নাবালকের সম্পর্ক আছে। কিভাবে দেখো, ধরো কোনো অংশীদার যদি মারা যায়, কোন অংশীদার মারা যায়, তার মানে কি বিশেষ ঘটনার সাথে মিল আছে। যদি কোন অংশীদার মারা যায়, তার একটা সন্তান আছে যার বয়স হচ্ছে 17 বছর 6 মাস, আর আমরা জানি সাবালকিতে 18 বছর লাগে। তো এই 6 মাস পরে সে চুক্তি করতে পারবে চাইলেই, কারণ চুক্তি হইতে গেলে অবশ্যই কি 18 বছর হইতে হয়। তো সে কি করবে, এই 6 মাসের জন্য সীমিত অংশীদার হিসেবে থাকবে, কিন্তু সে কোনো কাজকাম করবে না, সে জাস্ট সীমিত অংশীদার হিসেবে থাকবে। এবার যদি 6 মাস পরে সে নতুন করে চুক্তি করতে রাজি হয়, তাইলে সে নতুন চুক্তি করবে, আর নইলে ব্যবসাটা তখন বিশেষ ঘটনা দ্বারা বিলোপ সাধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন পরীক্ষা আসবে নাবালক অংশীদার, কি বলবা? নাবালক কখনোই অংশীদার হতে পারে না, কারণ অংশীদার হতে গেলে চুক্তি করতে হবে, আর চুক্তির জন্য অন্তত পক্ষে বয়স 18 হতে হবে, আর নাবালক হতে হলে অবশ্যই কি 18 বছরের নিচে হবে। তার মানে কি সাবালক ছাড়া অংশীদার হওয়া যায় না, এজন্য নাবালক অংশীদার না। তাহলে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? পরীক্ষার খাতা লিখবো নাবালক কখনোই অংশীদার হতে পারে না, কারণ অংশীদার হতে গেলে চুক্তির যোগ্যতা অনুযায়ী সাবালক হতে হয়, অর্থাৎ 18 বছর হতে হয়। কিন্তু নাবালকের 18 বছর না হয় সে অংশীদার হতে পারে না। তবে এখানে মেইন কথা ভাই, ওইটুকু লিখলে এক দিবে, ফুল দিবে না। তবে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধনের ক্ষেত্রে যদি কোনো অংশীদার মারা যায়, তার পুত্র কিছুদিনের জন্য বা সাময়িক সময়ের জন্য নাবালক হিসেবে সীমিত অংশীদারের দায়িত্ব পালন করে থাকে। ঠিক আছে ভাইয়া? তো এই ছিল কি আমাদের অংশীদারি অধ্যায়ের একটা বিস্তারিত আলোচনা। আমি চেষ্টা করছি তোমাদের টোটাল সবকিছু বুঝাই দেওয়া। তো তোমরা যদি বোঝো তা কি করবা? লাইক করবা, কমেন্টস করবা, আর না পারলে কি অবশ্যই আমাদের কি জানাবা যে ভাইয়া এখানে বুঝি নাই, ভাইয়া এই টপিকটা দরকার। তোমরা যদি বলো আমাদের দেখবে কাজটা করতে আরো বেশি সুবিধা হয়। আর ভিডিও থেকে যদি তোমার উপকার হয়, তুমি কি চাইবা যে তোমার বন্ধুর উপকার হোক? জানি এটা চাও না, তারপর ভাইয়া কষ্ট করে একটু শেয়ার করে দিবা, যেন দেখে তারাও একটু উপকৃত হয়। এবং অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকো, সুন্দর থাকো, এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।